বারাণসীতে এসেছিলাম। বারাণসী থেকে আজকে আমরা চলে যাচ্ছি, আমরা এখন গাড়িতে আছি, আমরা আজকে যাচ্ছি হচ্ছে বেতলা ন্যাশনাল ফরেস্টে। তো বারাণসীর আমি দুদিন ধরে বেশ কিছু বারাণসীর ব্লগ করেছি, তো যদি কোনো ইনফরমেশন আমি বাদ দিয়ে থাকি তো সেই জন্যেই এই লাস্ট পার্টটা ব্লগের। যে বারাণসী আমরা এসছি হচ্ছে কলকাতা থেকে ড্রাইভ করে নিজেদের গাড়ি নিয়ে আমরা কলকাতা থেকে একেবারে ডাইরেক্ট বারাণসীতেই এসেছি। আমরা মাঝে কোথাও স্টে করিনি। আমাদের কলকাতা থেকে আসতে এখানে প্রায় ধরুন 12 ঘন্টার ওপরেই লেগে গেছে, 13-13.5 ঘন্টা লেগেছে। তার পেছনের কারণ আপনারা আমার আগের ব্লগে দেখেছেন যে আমরা একটা জায়গায় প্রচণ্ড জ্যাম পেয়েছিলাম, প্রায় 1.5-2 ঘন্টা আমাদের ওই জ্যামে চলে গেছিলো। তার সেই জ্যামটার জন্যে আমাদের প্রায় 13-13.5 ঘন্টা লেগে গেছে। তবে ওইখানকার জ্যামটা, যে জ্যামটা আমি আপনাদের দেখিয়েছিলাম, সেই জ্যামটা কিন্তু প্রায়ই হয়। তো ওই টাইমটা কিন্তু ওটা হাতে নিজেরা বুঝে নিয়ে বেরোবেন। আচ্ছা, তারপরে আমরা বারাণসীতে আসার পর আমাদের যেহেতু হোটেল বুক করা ছিল না, আর যেহেতু আমাদের পার্কিংয়ের দরকার ছিল, সেই কারণে আমাদের হোটেল খুঁজতে প্রচণ্ড হ্যাপা করতে হয়েছে। যদি আপনারা মনে করেন যে আপনারা পার্কিং চান, সেটা বাইকের ক্ষেত্রে হলে খুব একটা প্রবলেম নয়, গাড়ির ক্ষেত্রে হলে তাহলে কিন্তু আমি বলবো এরকম সিজনাল টাইমে আপনারা চেষ্টা করবেন অবশ্যই করে হোটেল বুক করে আসার, কারণ এখানে এসে হোটেল পাওয়া কিন্তু খুব দুষ্কর। আমাদের হোটেল পেতে কালঘাম ছুটে গেছে। আমরা জাস্ট ভেবে ফেলেছিলাম যে আমরা পাবো না, আমাদের বারাণসী থেকে চলে যেতে হবে, আমরা অন্য কোথাও ঘুরতে যাব। অনেক কষ্টে আমরা লঙ্কা বলে বারাণসীতে একটা জায়গা আছে, সেই লঙ্কা থেকে কিছুটা ক্রস করার পর আমরা একটা হোটেল পাই। আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে যে যারা ট্রেনে বা অন্যান্য কোনো ট্রান্সপোর্ট রিগার্ডিং আসবেন, তারা অবশ্যই আগে থাকতে বুক করবেন। তাদের জন্য প্রচুর অপশানস আছে, তাদের ক্ষেত্রে কিছু নেই। আর যেহেতু আপনারা এখানে এসে বুক করবেন, তাই বাজেট রিগার্ডিংও মোটামুটি ধরুন 500 হোটেল 5000 চাইছে। আমাদের এখানটা আমরা দেখলাম যে 500 হোটেল যেহেতু, তারপরে একটা সিজনাল টাইম, 500 হোটেল 5000 টাকা করে চাইছে। তো হোটেলের কিন্তু ভীষণ সমস্যা, যদি না আগে থাকতে ভালো করে দেখে শুনে বুক করে আসেন। যদি মনে করেন এখানে এসে বুক করব, তাহলে কিন্তু প্রচন্ড প্রবলেম, প্রচন্ড সবকিছু ফেস করতে হবে। এবার আসি পুজোর ব্যাপারে। আমরা প্রথমে গেছিলাম হচ্ছে কালভৈরব মন্দিরে, কারণ কালভৈরবের থেকে পারমিশন নিয়ে বলে যে পুরো বারাণসীতে ঘুরতে, কারণ কালভৈরব হচ্ছে বারাণসীর কোতোয়াল। তো আমরা সেখানে গেছিলাম। সেখানে আপনাকে খুব কম করে হলেও 2 থেকে 3 ঘন্টা লাইন দিতে হবে, এটা আপনি একেবারে ভেবে নেবেন, কারণ ভীষণ ভিড়, বিশাল ভিড়। তো সেটা আপনারা মাথায় রেখে যাবেন। আর কালভৈরবের মন্দির দুপুর 1টা থেকে 3টে অবধি কিন্তু আরতির জন্য বন্ধ থাকে, তাই আপনারা কেউ 12টা 12:30 এই টাইমে একদম যাবেন না, তাহলে কিন্তু আপনাকে লাইন দেওয়ার বা যে টাইমিংটা বললাম সেই টাইমিংটা আরো বড় হয়ে যাবে। কারণ আমরা যেহেতু 12:30টার সময় লাইনে দাঁড়িয়েছিলাম, তাই আমাদের মোটামুটি পুজো দিয়ে বেরোতে বেরোতে প্রায় 4টের বেশি হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে চেষ্টা করবেন একটু সকাল সকাল যেতে। কালভৈরবের মন্দির সকাল 3টের সময় খুলে যায়, মাঝে দুপুর 1টায় বন্ধ হয়, আবার দুপুর 3টে থেকে রাত্রির 1টা অবধি মোস্ট প্রবাবলি হয়তো খোলা থাকে, আমি যেটা শুনলাম। তো এর মধ্যে আপনারা নিজেদের হিসেব মতো টাইমিং আমি বলে দিলাম খোলা বন্ধ হওয়ার, সেই মতো বুঝে আপনারা নিজেদের স্কেডিউল করে নেবেন। আচ্ছা, এবার আসি হচ্ছে কাশী বিশ্বনাথের দর্শনের ক্ষেত্রে। আমি কাশী বিশ্বনাথের জন্য অনলাইন টিকিট বুকিং করেছিলাম। এই অনলাইন টিকিটটা কোত্থেকে বুকিং করবেন তার লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আগেই বলে দিয়েছি। আর এবার হচ্ছে, যদি আপনি অনলাইনে ধরুন আপনি যে ডেটে টিকিট বুকিং করবেন, মানে যে ডেটে আপনি কালভৈরবে এই কাশী বিশ্বনাথের কাছে আসবেন, সেই ডেটের একদম সেই ডেটের 1 মাস আগের ডেটেই কিন্তু আপনাকে অনলাইনে বুকিং করতে হবে। যেরকম আমি 29শে ডিসেম্বরে বা 29শে জানুয়ারিতে বা 28শে ফেব্রুয়ারিতে যে ডেটেই আসবো, তার আগে আমাকে 1 মাস আগের, মানে 29শে ডিসেম্বর আসলে 29শে নভেম্বর বা 29শে জানুয়ারিতে আসলে 29শে ডিসেম্বর, এরকম পুরো 1 মাস ডেট ওয়াইজ 1 মাস আগেই কিন্তু আপনাকে অনলাইনে টিকিট বুক করতে হবে। আর অনলাইনের টিকিট 120 জনকেই দেওয়া হয়, এর থেকে বেশি অনলাইনে টিকিট
টিকিট দেওয়া হয় না। আর টাইম স্লট বিভিন্ন রকম আছে। সকাল 4টে থেকে কিন্তু আপনার কি বলে বলুন ওটাকে, দর্শনের টাইমিং স্টার্ট হয়, ঠিক আছে। আর এছাড়া শুধু এটা আমি সুগম দর্শনের ক্ষেত্রে বললাম, এছাড়াও বিভিন্ন রকম আরো অনেক দর্শন আছে, আরো অনেক রকম পুজো দেওয়ার ব্যাপার আছে। সেগুলো আপনাকে আমি অনলাইনের যে লিঙ্কটা দেবো, সেই অনলাইনের লিঙ্কেই কিন্তু আপনি সমস্ত ডিটেলস পেয়ে যাবেন। এবার আসি, আপনি যদি অনলাইনে সেই ডেট ওয়াইজ ধরুন আপনি যে ডেটে, আর অনলাইনের টাইমিং হচ্ছে টিকিট ওপেন হয় সকাল 11টায় ডট, সকাল 11টায় কিন্তু অনলাইনের ওয়েবসাইটে আপনি যে ডেটে টিকিট কাটবেন সেই ডেটে সেই দিনকে পেয়ে যাবেন 11টা থেকে। এবার বাই চান্স ধরুন আপনি ভুলে গেলেন বা আপনি পেলেন না কোনো কারণবশত, তখন একদম চিন্তা করার কোনো বিষয় নয়। অফলাইন আপনি এখানে এসে সেম প্রাইসে আপনি অফলাইনও কিন্তু ভিআইপি টিকিট কাটতে পারেন। আপনাকে সুগম দর্শনের জন্য মাত্র 300 টাকা দিতে হবে, শুধু অনলি ফর দর্শন। আর যেখানে আপনি একটা পুজোর ডালি দেবে, সেই পুজোর ডালিটা দিয়ে পুজো মানে জাস্ট পুজোর নাম গোত্র কিছু না, ঠাকুরকে জাস্ট আপনি দূর থেকে ছুড়ে দিতে পারবেন, এর থেকে বেশি কিছু হয় না। তো এইটুখানির জন্য আপনাকে 300 টাকা নেবে ভিআইপি জন্য। এটা আপনি অনলাইনে যদি না পান, অফলাইনেও কিন্তু পেয়ে যাবেন। অফলাইনে এখানে একটা কাউন্টার রয়েছে সুগম দর্শনের, সেখানে এসে আপনি টিকিটের কথা বললে 300 টাকা করে আপনাকে সেম প্রাইসেই টিকিট দিয়ে দেবে। আর যারা টিকিট কেটে আসবেন তাদের প্রিন্ট আউটও এই সুগম দর্শনের কাউন্টার আছে, এখান থেকে প্রিন্ট আউট করে দেবে আপনাদের, ঠিক আছে। আর মন্দির রিগার্ডিং, মন্দিরে কিন্তু কোনো কিছু অ্যালাউ নেই, ঠিক আছে। মন্দিরে আপনার শুধুমাত্র নর্মাল চেষ্টা করবেন যাবেন, কারণ মানে আপনার আমাদের যে স্মার্ট ওয়াচের বেল্ট, সেই স্মার্ট ওয়াচেরও কিন্তু কোনো কিছুর অ্যালাউ নেই। তো আপনারা চেষ্টা করবেন বেল্ট, মানি ব্যাগ, ফোন এসব না নিয়ে যেতে। তবে মন্দিরের বাইরেও আপনি ফোন, মানি ব্যাগ এগুলো সব জমা দিতে পারবেন, জুতো জমা দিতে পারবেন। আবার মন্দিরের ভেতরেও কিন্তু কাউন্টার রয়েছে, সেখানে আপনি ফোন, মানি ব্যাগ, বেল্ট যা যা আপনাকে ধরুন ওখানে ঢুকতে বারণ করবে সেগুলো আপনি জমা দিতে পারবেন। আচ্ছা, আর মেন যে অনলাইন টিকিটের যেটা আছে সেটার গেট নাম্বার হচ্ছে 4, মানে কাশী বিশ্বনাথের 4 নম্বর গেট দিয়ে, 4 গেট দিয়ে কিন্তু আপনাকে এই যত ভিআইপি টিকিট হয় সেগুলো যেতে হবে। আচ্ছা, আর কাশী বিশ্বনাথে কিন্তু প্রচুর চেকিং আছে, ফটো তোলা একেবারেই নিষিদ্ধ। কিন্তু যদি আপনি ফটো তোলেন ধরা পড়েন তাহলে সেই ক্ষেত্রে হয়তো কোনো প্রবলেম হতে পারে, আমার জানা নেই, বাট ফটো তোলা নিষিদ্ধ। আচ্ছা, এবার আর একটা জিনিস আমি আপনাদেরকে বলে দিচ্ছি, বারাণসীতে প্রচুর 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 মন্দির আছে ঘোরার মতো। জাস্ট আপনি 1 মাস থাকলেও হয়তো আপনার ঘুরে আপনি বারাণসী শেষ করতে পারবেন না। তো আমরা এখানে 2 দিন ছিলাম, আমরা মেন 2টো মন্দিরেই গেছিলাম, একটা কালভৈরব আর একটা হচ্ছে কাশী বিশ্বনাথের মন্দিরে। কিন্তু এখানে প্রচুর মন্দির আছে, যেরকম দুর্গা মন্দির, অন্নপূর্ণা মন্দির, গণেশ মন্দির, সংকট মোচন, প্রচুর মন্দির আছে। আমরা এত হাঁটতে হয়েছে, কোনো টোটো নেই, কোনো অটো নেই। আর যদিও বা পাচ্ছি সেগুলোর এখান থেকে 1 কিলোমিটার 1.5 কিলোমিটার যেতে ধরুন 400 টাকা, 300 টাকা, 500 টাকা, 600 টাকা এরকম করে চাইছে। এটা আমি বোথ কাপল বলছি, মানে আমাদের দুজনের ধরুন এখান থেকে 1-1.5 কিলোমিটার যেতে 400 টাকা চাইছে। তো আমাদের পক্ষে সেটা খুব গায়ে লাগা মনে হয়েছে, আপনার নাই হতে পারে, আমাদের ক্ষেত্রে সেটা খুব গায়ে লাগা। তো সেই কারণে আমরা ঘুরে দেখতে, আর আমাদের 11 নম্বরের বা আমাদের পায়ের এত জোর নেই যে আমরা পুরো বারাণসী হেঁটে দেখবো। তো আমরা এই 2টো তীর্থস্থানে দর্শন করে আমরা বারাণসী থেকে চলে যাচ্ছি। আর এবার আপনারা নিজেদের মতো করে ঘুরতে পারেন। আর যদি কেউ টোটো বুক করে পুরো বারাণসী ঘুরতে চান, তিনি সকাল 4টে বা 5টা থেকে চেষ্টা করবেন টোটোকে বলার, কারণ 8টার পর থেকে কিন্তু বহু জায়গায় নো এন্ট্রি হয়ে যায়, তখন বহু টোটোই নিয়ে যেতে চায় না। এটা আমি একটা টোটোর সাথে কন্ট্যাক্ট করেছিলাম, তিনি আমাকে বললেন, এবার সেটা সত্যি মিথ্যে আমি নিজেও জানি না, কারণ উনি বলার পরে আমরাও আর সেইভাবে কোনো রকম চেষ্টাও করিনি। তো সেই জন্য আমি সত্যি কথাই বলতে পারবো না খুব একটা ভালো। আর এটা গেল ফার্স্ট কথা। আর লাস্ট আমি আপনাদেরকে একটা জিনিস বলতে চাই, যে বোট রাইডের ক্ষেত্রে আমরা বোট রাইড করবেন যদি আশিঘাট টু নামঘাট বোট রাইড করেন, তাহলে শেয়ারিং এ পার হেড 100 টাকা করে নেয়। আপনাকে আশিঘাট থেকে
নামোঘাট নিয়ে যাবে, আবার নামোঘাট থেকে আশিঘাট পুরো ঘুরিয়ে দেখিয়ে নিয়ে আসবে। এটা যদি আপনি শেয়ারিং এ যান, ঠিক আছে। আর যদি রিজার্ভ করে যান সেই ক্ষেত্রে আমি বলতে পারবো না, কারণ রিজার্ভের প্রাইস আমি একদমই জিজ্ঞাসা করিনি, কারণ আমি রিজার্ভে যাব না বলে। আচ্ছা, আর সকালবেলা আপনার আশিঘাটে আরতি হয়, দশমঘাটে আরতি হয়, সন্ধ্যেবেলাও আপনার আশিঘাটে আরতি হয়, দশমঘাটে আরতি হয়। ইনফ্যাক্ট বারাণসীর ম্যাক্সিমাম সব ঘাটেই কিন্তু সন্ধ্যেবেলা আরতি হয়, ঠিক আছে। তো আমি সকালবেলাটা যাই না, আমি সকালেই দুটোই শুনেছি, আর দুটোই মধ্যে তার মধ্যে আশিঘাটটা আমি দেখেছি, দশমঘাটটা আমি দেখিনি। আচ্ছা, আর আশিঘাট থেকে দশমঘাট অল সমস্ত ঘাটেই কিন্তু সন্ধ্যেবেলা প্রায় সব ঘাটেই আরতি হয়, ঠিক আছে। আর মেন হচ্ছে দশমঘাটের আরতি ভীষণ সুন্দর হয়। যদি আপনি মনে করেন যে আরতির জায়গা পাচ্ছেন না যেখানে বসে আর কি দেখা যায়, আপনি বোটের মধ্যে বসেও কিন্তু আরতি দেখতে পারেন। সেই ক্ষেত্রে বিভিন্ন বোটের বিভিন্ন রকম প্রাইস আছে। 200 টাকা, আমরা যেরকম কালকেরটাই ছিলাম 200 টাকা, 200 টাকাটা নিয়ে আমাদেরকে আরতিও দেখিয়েছে, তারপরে প্লাস ঘুরিয়েওছে পুরো নৌকা, মানে ওই ইয়েতে করে, বোটে করে। তো আপনারা এবার কিরকম বোট নিচ্ছেন, কিরকম কি করছেন, সবকিছু ডিপেন্ড করছে প্রাইসের উপর। তবে ম্যাক্সিমাম 200 টাকা, 200 টাকার থেকে বেশি আর উঠবেনই না, চেষ্টা করবেন 200 টাকার মধ্যে ওনারা নিয়ে যায়, ঠিক আছে। একটু দরাদরি করতে হবে, দরাদরিটা বুঝেই যাবেন, এখানে সবকিছুতেই দরাদরি করতে হবে। অটো থেকে টোটো, বোট থেকে হোটেল, সবকিছুতে দরাদরি করতে হবে আপনাকে, ঠিক আছে। জব থেকে মানে লোয়েস্ট প্রাইস দিয়ে শুরু করবেন, যাতে একটু একটু করে উঠতে পারেন। তবে ম্যাক্সিমাম বোটে 200 টাকার বেশি উঠবেন না, চেষ্টা করবেন 200 টাকার মধ্যে হয়ে যাবে, সকালবেলা বোট রাইডটা মাস্ট, ঠিক আছে। আর সকালবেলার বোট রাইড কিন্তু একদম মাস্ট। বিকেলের বারাণসীর সৌন্দর্য একটা অন্যরকম, আর সকালের বারাণসীর সৌন্দর্য একদম অন্যরকম। তো বোট রাইডটা একদম করবেনই হচ্ছে সকালবেলা। আর এইটুখানি আমার ইনফরমেশন ছিল, ফার্দার আর আমার সেরকম ভাবে কিছু খুব একটা ইনফরমেশন দেওয়ার নেই, কারণ আমি কিছু নেই। তো যাই হোক, ভালো ঘুরবেন আশা করছি। যদি কোনো ইনফরমেশন লাগে তাহলে আপনি অবশ্যই আমাকে কন্ট্যাক্ট করতে পারেন, আমি আপনাদেরকে বলবো যে কোথাও যদি কিছু প্রবলেম হয়। আমার একটা কথা বলা, সেটা হচ্ছে যে অনেকেই তো নিজের গাড়ি বা বাইক নিয়ে আসতে পছন্দ করে রাইড করে। তো বাইক নিয়ে যারা আসবে তাদের কাছে অতটা কোনো হোটেলসে থাকাটা বা চাপ হবে না, কিন্তু আমার মতে হচ্ছে যারা গাড়ি নিয়ে 4 হুইলার নিয়ে আসবে তারা একটু বাইরে, মানে লঙ্কার আশেপাশে ওসব সাইডে যেন হোটেলস নিয়ে থাকে, ঠিক আছে। তাহলে পার্কিংও ইজিলি অ্যাভেলেবেল থাকবে। আর ওখান থেকে আপনার 80 ঘাট আসতে 10 টাকা, আর একটু ভেতরে বদুলিয়া যেতে হয়তো 30 টাকা নেবে, ঠিক আছে। আপনি সব জায়গাতেই পৌঁছে যেতে পারবেন, অ্যাভেলেবেল সারাক্ষণ 24 ঘন্টা টোটো অটো অ্যাভেলেবেল। তো গাড়ি যারা নিয়ে আসে তারা যেন একটুখানি বাইরের দিকে থাকলে তাদেরই সুবিধা হবে, কেন কি ভেতরে থাকলে অনেক ম্যাক্সিমাম হোটেলেই হচ্ছে পার্কিং এর জন্য আলাদা করে আবার চার্জ দিতে হচ্ছে, পার ডে 300 টাকা 400 টাকা এরকমভাবে চার্জ দিতে হচ্ছে। তো এটাই আমার বক্তব্য ছিল। তাহলে চলুন, বারাণসীর ব্লগ এখানেই কমপ্লিট হলো। এবার একটা কথা বলবো, বারাণসী ভীষণ সুন্দর জায়গা, ভীষণ সুন্দর জায়গা। শুধু গলির শহর নয়, শুধু ঘাটের শহর নয় বারাণসীর মধ্যে কিন্তু একটা আলাদা কি বলবো স্পিরিচুয়াল একটা আপনি ফিল করতে পারবেন। আপনার দেখবেন ভীষণ ভালো লাগছে যদি আপনি ঠিকঠাক প্রপার জায়গা পান, প্রপার সবকিছু পান। আমাদের যেরকম প্রচন্ড প্রবলেম হয়েছে, আর বিশেষ করে ভীষণ ভিড় ছিল, তো যার ফলে আরো অনেক মানে প্রচন্ড অসুবিধা আমরা ফেস করেছি। তো এছাড়া কিন্তু বারাণসীকে যদি আপনি খুব ভালো করে মানে ফিল করতে চান তাহলে একটু ফাঁকা টাইমে আসবেন। বারাণসী ভীষণ সুন্দর জায়গা, ভীষণ। আমি অবশ্যই আরেকবার আসবো, যদি কাশী বিশ্বনাথ আমাকে ডাকেন তাহলে অবশ্যই আমি আরেকবার আসবো বারাণসীতে। তবে হ্যাঁ, এইবার যখন আসবো তখন আমি এই টাইমে অন্তত আসবো না, আমি অন্য কোনো আরেকটু অফ সিজন দেখে আসার চেষ্টা করবো। অ্যাটলিস্ট মার্চে আসার চেষ্টা করবো। হয়তো একটু গরম হবে, কিন্তু অন্তত আমি শান্তিতে ঘুরতে পারবো। এটা আমার ফিল হলো যে গরমে ঘেমে যাওয়ার থেকে, মানে ঠান্ডায় গুতোগুতি করার থেকে গরমে ঘেমে ঘোরা অনেক ভালো। তো যাই হোক, বারাণসীর ব্লগ এখানেই শেষ হলো। পরে দেখা হচ্ছে পালামোর ব্লগ নিয়ে।